নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সাথে নিয়ে আপনাদেরকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আপনারা আমার সাথে, সেই আশা নিয়েই আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। সনাতন হিন্দুদের প্রধান পূজ্য দেবদেবীর মধ্যে অন্যতম হলেন গণপতি গণেশ, এবং সনাতন ধর্মের একটি বড় শাখা হচ্ছে গাণপত্য, যেটি মূলত দেব গণেশকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষের মস্তকের ওপর হস্তির মস্তক স্থাপন করে নির্মিত হয়েছিল গণেশের মূর্তি, সেটি আমরা সকলেই জানি। আর গণেশকে কেন্দ্র করেই মানুষের এত কৌতূহল। মূলত এই হস্তিমুণ্ডের জন্যই এত কৌতূহল। একটা দেবতার মাথায় কেন হস্তির মস্তক লাগানো হয়েছিল, এটা নিয়েই কিন্তু মানুষের মধ্যে এত কৌতূহল। অনেকেই বলে থাকেন আজকের যুগে চিকিৎসা বিজ্ঞানে যে প্লাস্টিক সার্জারি বা কৃত্রিম উপায়ে অঙ্গ প্রতিস্থাপনের একটা সূক্ষ্ম ইঙ্গিত হচ্ছে গণেশের পৌরাণিক চেহারা। বলা হয়ে থাকে পৌরাণিক যুগে প্রচলিত ঘটেছিল কসমেটিক সার্জারির, যা আজ আধুনিকতম রূপ ধারণ করেছে একবিংশ শতকে এসে। পৌরাণিক এই মূর্তির আড়ালে গণেশের বসার ভঙ্গি, সুর, ভুঁড়ি, ছোট ছোট চোখ, দাঁত, প্রতিটি বিষয়েরই রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। গণেশের বড় মাথা নির্দেশ করে বড় মাপের ভাবনা ও চিন্তাকে। এই কারণে গণেশের বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রমাণ মেলে পৌরাণিক বিভিন্ন আখ্যান ও উপাখ্যানে। তার ছোট ছোট চোখ আসলে দৃঢ়ভাবে মনোসংযোগের প্রতীক। তাহলে আমরা ধরে নিতেই পারি যাদের ছোট ছোট চোখ তারা দৃঢ়ভাবে মনোসংযোগে সক্ষম। গণেশের সুর আমাদেরকে শিক্ষা দেয় একই সাথে নমনীয় ও কঠিন হতে। এই সুর দিয়েই হস্তি জলকেলি করে থাকে, মানে জলের মধ্যে খেলা করে থাকে হাতিরা। আবার প্রয়োজনে এই সুর দিয়েই বাজাতে পারে প্রলয়ের দামামা। আর বড় কান হলো ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন। তাহলে আমরা এটাও ধরে নিতে পারি যাদের বড় কান তারা যেমন ভালোভাবে শুনবে, তেমনি অপ্রয়োজনীয় কথাগুলিকে কানের মধ্যে প্রবেশ করতেই দেবে না। আর গণেশের মোটা ভুঁড়ি জীবনকে উপভোগ করার প্রতীক। আর তিনি বসেন এক পা ভাঁজ করে আরেক পা মাটিতে রেখে। তার এই বিশেষ বসার ভঙ্গিটি নির্দেশ করে ওড়ার ইচ্ছা হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে। তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা? তবে গণপতির শরীরের একটি অঙ্গতম অঙ্গ হলো তার দুটি দাঁত, যা আসলে গজদন্ত। এই দুইয়ের মধ্যে আবার একটি ভাঙা। বলা হয় মানুষকে সব রকমের খারাপ চিন্তা ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তির প্রতীকই হচ্ছে গণেশের ভাঙা দাঁতটি। তবে তার একটি দাঁত ভাঙা কেন, তার পেছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী। চলুন তাহলে সেই দুটি কারণ জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনারা যারা এই পর্যন্ত শুনতে শুনতে থেকে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর থেকে গিয়েও যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে যাবেন প্লিজ। গণেশের একদন্তী হওয়ার প্রথম কারণটি মহাভারত কেন্দ্রিক। এক সময় মহারিষি বেদব্যাস স্থির করলেন তিনি রচনা করবেন মহাভারত। কিন্তু শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য লেখা তো কঠিন। তাই বেদব্যাস তখন শরণাপন্ন হলেন ব্রহ্মার।
তখন প্রজাপতি ব্রহ্মা পরামর্শ দিলেন গণেশের সাহায্য নিতে। সেই মতো তপস্যায় বসলেন বেদব্যাস। তার ভক্তিপূর্ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন মহাজ্ঞানী গণেশ। প্রার্থনা মোতাবেক বেদব্যাসকে সাহায্য করতে সম্মত হলেন তিনি। কিন্তু শর্ত রাখলেন বেদব্যাস এক লহমার জন্য যেন থামতে না পারেন। থামলেই গণেশ বন্ধ করবেন রচনা লিখন। বিপদ বুঝে বেদব্যাসও পাল্টা শর্ত রাখলেন। তিনি বললেন তিনি থামবেনও না, কিন্তু গণেশের সব শ্লোক বুঝে লিখতে হবে। আগে বুঝতে হবে, তারপর লিখতে হবে। তাতে সম্মত হলেন গণপতি। এরপর শুরু হলো মহাভারত লেখা। বেদব্যাস ইচ্ছা করেই জটিল শ্লোক রচনা করে বলতে লাগলেন। বুঝতে সময় নিলেন গণেশ। এতে বেদব্যাস যথেষ্ট সময় পেয়ে গেলেন আর পরবর্তী শ্লোক রচনা করার জন্য। এইভাবে একদিকে বেদব্যাস বলে গেলেন, অন্যদিকে পার্বতী পুত্র গণেশ লিখতে লাগলেন। লিখতে লিখতে পলকের কলম গেল ভেঙে। এবার উপায়, থামলে তো চলবে না। তাই গণেশ নিজের একটি দাঁত ভেঙে নিলেন। সেটাই হলো মহাভারত লেখার কলম। যতই লেখো না কেন গজযন্ত্র তো আর ভাঙবে না, তাই কোনো চিন্তা রইল না। এভাবেই লম্বোদরের দাঁত দিয়ে লেখা হলো পৃথিবীর বৃহত্তম মহাকাব্য। মহাভারতে আছে ৫,০০০-এরও বেশি শ্লোক এবং এর শব্দ সংখ্যা ১.৮ মিলিয়নেরও বেশি। ভারতীয় পুরাণে এই আখ্যান আত্মত্যাগের এক বিরাট নজির, যেখানে নিজের শরীরের অঙ্গের মায়া ত্যাগ করে মহাগ্রন্থ লিপিবদ্ধ করার প্রচেষ্টায় বদ্ধপরিকর ছিলেন গণেশজি। গণেশের দাঁত ভাঙা নিয়ে আছে আরও তত্ত্ব, তার সঙ্গেও জড়িয়ে আছে আত্মত্যাগ। কথিত আছে শিবের বরে বলিয়ান হয়ে ২১ বার ভগবান পরশুরাম ক্ষত্রিয় নিধন করেন। এরপর শিবকে কৃতজ্ঞতা জানাতে তিনি পদার্পণ করেন কৈলাস পর্বতে, কিন্তু সেখানে ঢুকতে বাধা পান তিনি, কারণ সেখানে পাহারারত ছিলেন গণেশ। জানান শিব তখন নিদ্রামগ্ন, তাই পরশুরামকে এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, পরশুরামকে পরে আসতে হবে। এতে কোপিত হয়ে বা রেগে গিয়ে পরশুরাম গণেশকে আক্রমণ করে বসেন। গণেশও সমানে সমানে লড়াই করতে থাকেন, কিন্তু শেষ অবধি পরশুরাম প্রয়োগ করেন নিজের কুঠার। কিন্তু এবার কোনো বাধা দেননি গণেশ, কেন কি এই কুঠার দিয়েছিলেন স্বয়ং মহাদেব। ফলে বিনা প্রত্যাঘাতে কুঠারের আঘাতে ভেঙে পড়ল গণেশের একটি দাঁত। এখানেও আত্মত্যাগ, বাবার সম্মান ক্ষুণ্ণ না করাতেই প্রত্যাঘাতে বিরত থাকেন গণেশ। কার্যত উৎসর্গ করেন নিজের একটি অঙ্গ। সেই থেকেই গণেশের নাম একদন্তী। তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন, গণেশের একটি দাঁত যে মহৎ উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়েছিল তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর একে অন্যের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।